ওকে, চলো। পজিটিভিজম অ্যান্ড ইটস ক্রিটিক। আমরা মোটামুটি জেনেছি যে পজিটিভিজম জিনিসটা কি, ঠিক? তাই যদি হয় তাহলে পজিটিভিজম জিনিসটা আমরা এখন আবার কেন পড়ছি? তার কারণ দেখো, পজিটিভিজম আগে আমরা কোন অ্যাঙ্গেলে পড়েছিলাম? একদম ফার্স্টে আমরা যখন পজিটিভিজম পড়া শুরু করি, তার অ্যাঙ্গেল ছিল, ও আমি তার না লাগিয়ে এটা লাগিয়ে বসে আছি। Positivism mainly তো স্যার which is based on completely knowledge and observation. হ্যাঁ, কিন্তু আমরা সবার ফার্স্ট পজিটিভিজম টার্মটা কোথায় পাই? কারণ আমাদের প্রথম শুরু হয়েছিল সোশিওলজি আর সায়েন্স থেকে, রাইট? তো সোশিওলজি আর সায়েন্স যদি হয়ে থাকে ওই চ্যাপ্টারটার নাম, তো সেখানে আমরা পড়ছিলাম যে হাউ সায়েন্স ইজ রিলেটেড টু সোশিওলজি and whether sociology have the potentiality or characteristics of a science or not. তো সেখানে আমরা দেখতে পারলাম যে হ্যাঁ, sociology have those kind of qualities, but where by using positivist methodologies sociology acquires the power or potentiality to act like science. Why? Because positivism has such characteristics. What kind of characteristics? Just like science, positivism has its observation power. Basically, it's based on knowledge. Basically, it's based on objectivity. That's how sociology, we prove that sociology has the potentiality to behave like a science through the methodology of positivism, right? মনে পড়লো? আমরা আর কি পড়েছিলাম? আমরা আর পড়েছিলাম তারপরেই যে রিসার্চ মেথোডোলজিতে ঢুকে গেছে, আমরা রিসার্চ মেথডস, যে আমরা যে সোসাইটাল জিনিসগুলোকে স্টাডি করব, হোয়াট শুড বি আওয়ার মেথোডোলজি টু স্টাডি। তো সেখানে আমরা পড়লাম মেজর থিওরিটিক্যাল স্ট্র্যান্ডস অর অ্যাপ্রোচেস, রাইট, অফ রিসার্চ মেথোডোলজি। যেটা নিয়ে আর কি তুমি বলছিলে স্যার স্ট্র্যান্ড আর অ্যাপ্রোচটা কি একই হবে? তো মেজর থিওরিটিক্যাল স্ট্র্যান্ডস আর মেজর থিওরিটিক্যাল অ্যাপ্রোচেসে আমরা পেলাম যে দেয়ার আর বেসিক্যালি two kind of approaches. One is macro in nature, one is micro in nature. In macro, we have functionalism, conflict theory, and positivism. এগুলো কি? এগুলো হচ্ছে যে হাউ টু রিসার্চ আমার রিসার্চ মেথডটা কিরকম হবে সেটার এক একটা অ্যাপ্রোচ। ফাংশনালিজমটা আমরা পড়লাম। ফাংশনালিজম জিনিসটা কি? সেখানে দেখলাম যে অগাস্ট কোতের কথায়, স্পেন্সারের কথায়, ডুরখাইমের কথায় ফাংশনালিজম ছিল, রাইট? রবার্ট মার্টিন। হ্যাঁ, মার্টিনেরটাই দেখলাম আমরা। পার্সনের নামটাও আসে কিন্তু ওখানে আমরা পাইনি, ঠিক? আর কি দেখলাম আমরা? আমরা দেখলাম যে কনফ্লিক্ট যে থিওরিটা, সেখানে কার্ল মার্কস আছেন সেখানে, তার কথার উপর ভিত্তি করেই। আর তাছাড়া আমরা কি বললাম, নিও মার্কসিজম বলে একটা জিনিস পেলাম, সেখানে একটা নাম পেয়েছিলাম, নামটা মনে আছে? সি রাইট মিলস, ঠিক আছে? এই দুজন মানে বেসিক্যালি এরা দুজনেই এই কনফ্লিক্ট থিওরির আন্ডারে। যে এগুলো কি? এগুলো হচ্ছে মেজর ম্যাক্রো অ্যাপ্রোচেস অফ রিসার্চ মেথোডোলজি সোশিওলজি, যার দ্বারা সোসাইটিকে স্টাডি করে। থার্ড যেটা ছিল সেটা নাম ছিল পজিটিভিজম। অর্থাৎ সোশিওলজির মধ্যে পজিটিভিজমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, তার কারণে সোশিওলজি একদম ফার্স্টে সায়েন্স হিসাবে একটা মর্যাদা পেয়েছিল। সেই হিসাবে আমরা পজিটিভিজম পেয়েছিলাম। বাট পজিটিভিজম অ্যাজ রিসার্চ অ্যাপ্রোচ, পজিটিভিজম অ্যাজ ম্যাক্রো রিসার্চ অ্যাপ্রোচ, তার ক্যারেক্টারিস্টিক্স আমরা এখন পড়তে চলেছি। বোঝা গেল? এবার সেখানেও যদি থাকে পজিটিভিজম, এখানেও যদি থাকে পজিটিভিজম, তাহলে বেসিক্যালি আমরা জানি যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স গুলো একই হবে, অবশ্যই এক হবে। তার কারণ পজিটিভিজম মানে তো আলাদা কিছু হয়ে যাচ্ছে না। একটা মিনিট, হ্যাঁ, আমার মনে হচ্ছে মেশিনটা একটু হ্যাং করেছে। আচ্ছা।
হ্যাং করেছিল। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? পজিটিভিজম মানে পিপিটি হ্যাঁ হ্যাঁ স্ক্রিন হ্যাঁ দেখতে পাচ্ছ? হুম ঠিক আছে। Positivism. Many founding fathers of sociology believed that it would be possible to create a science of society based on the same principles. It would be possible. What would be possible? To create a science of society. So, what's their aim? Their aim is to create a science of society, a specific kind of science which will elaborate or which will tell about society from scientific point of view. Okay, based on the same principle and procedures as the natural sciences, as chemistry and biology. অর্থাৎ ন্যাচারাল সায়েন্স যেমন কেমিস্ট্রি এবং বায়োলজিকে রিফ্লেক্ট করে, তার বিষয়ে বলে, সমাজের বিষয়ে বলার জন্য আমরা এরকম একটা বিজ্ঞান পাবো, এটা তাদের আশা ছিল। কাদের আশা ছিল? মেনি ফাউন্ডিং ফাদার্স অফ সোশিওলজির এই আশা ছিল। দিস অ্যাপ্রোচ ইজ নোন অ্যাজ পজিটিভিজম। তার মানে বিজ্ঞান দ্বারা মানুষের যে সমাজ সেটাকে ব্যক্ত করা সম্ভব, এই আশায় বিশ্বাস করে যারা এই থিওরিটার ডেভেলপ ঘটিয়েছিলেন, বেসিক্যালি তারা ছিলেন পজিটিভিস্ট, এবং তার উপর ভিত্তি করে যে থিওরিটা ডেভেলপ করা হয় তাকে বলে পজিটিভিজম। Auguste Comte, the founder of the discipline and who invented the term sociology, mentioned that the application of the methods and assumptions of the natural sciences would produce a positive science of society. What? আমরা জানি অগাস্ট কোত কে, founder of the discipline, জানি, invented the term, which term? Sociology, জানি, socius and logos, Latin and Greek, society and knowledge, জানি। The application of the methods and assumption of the natural sciences would produce. The application of the methods and assumptions of the natural sciences. Natural science এর কি কি application, কিসের application? মেথডের এবং assumption। আবার বলছি, mention that the application of the methods, মেথডের অ্যাপ্লিকেশন, তার মানে একটা মেথডকে আমরা যেভাবে অ্যাপ্লাই করছি, that is application of that method, and assumptions. assumption মানে কি? ন্যাচারাল সায়েন্স আগে থেকে অ্যাজিউম করতে পারে জোয়ার কখন হবে, ভাটা কখন হবে, সূর্য কখন উদয় হবে, সূর্য কখন অস্ত হবে, আমরা জানতে পারি। তো কিভাবে জানতে পারি? ন্যাচারাল সায়েন্স দিয়ে আমরা ব্যক্ত করতে পারি। তার মানে assumption quality of natural science বলছে যে এই application of method and assumption, এই দুটো মিলে গিয়ে তার বিশ্বাস ছিল would produce a positive science of society। কোন দুটো জিনিসকে হাতিয়ার করেছিল? এক, application of method, and assumption, দুই, assumption। এই দুটো মিলে কি তৈরি করবে? পজিটিভ সায়েন্স অফ সোসাইটি। মেন অস্ত্র বোঝা গেল পজিটিভিজমের। He believed মানে that এই this এই would এই এই টার্ম দুটো খুব কি মানে খুব ইম্পর্টেন্ট। একদম, আমি একদম যেগুলো চৌকো করতে করতে এগোতে থাকবো, যেগুলোর উপর জোর দেবো, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এইগুলোই তোমাকে মাথায় রাখতে হবে, খাতায় রিফ্লেক্ট করতে হবে। এবং অগাস্ট কমতের নামটা দিতে হবে, অগাস্ট কমতের নামটা মেনশন করতে হবে। প্রোনাউন্সিয়েশনটা হবে কোত, ঠিক আছে? কমতে না, আচ্ছা প্রোনাউন্সিয়েশনটা হবে কোত, অগাস্ট কোত। ওকে ঠিক আছে। He believed that this would reveal that the evolution of society followed invariable laws। এই invariable laws কথাটা আমরা আগেও পেয়েছি যদিও, মানে ভ্যারি করে না যা। It would show how behavior of man was governed by principles of cause and effect। তাহলে মানুষের যে আচরণ সেটা কিসের দ্বারা পরিচালিত হয়? কারণ এবং ফলাফল। অর্থাৎ তুমি যা করো তার একটা কারণ থাকে, এবং কারণটা ওরকম হওয়ার ফলে তার একটা এফেক্ট থাকে। আবার বলছি, it would show how behavior of man, মানে মানুষের যে আচরণ সেটা কিসের দ্বারা তৈরি হয়? নির্দিষ্ট কজ এন্ড এফেক্ট দ্বারা তৈরি হয়। এবার তুমি জানো যে কজ এন্ড এফেক্ট থিওরিটা, মানে কজ এন্ড এফেক্টের জন্য কি হয়? যে আমরা যে বলি না, ন্যাচারাল সায়েন্সে কি বলেছো? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। হোয়াট ইজ ক্রিয়া?
ক্রিয়া ইজ নাথিং বাট দ্য কজ, তার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। হোয়াট ইজ দ্যাট? প্রতিক্রিয়া মানে কি? ইফেক্ট। কি বললাম বোঝা গেল? হুম সেটাই, তার মানে ঠিক যেরকম ন্যাচারাল সায়েন্সে একটা কজ এন্ড এফেক্ট কাজ করে, আমরা নিউটনের গতিসূত্র পড়েছি, আইনস্টাইন পড়েছি, ঠিক যেরকম ন্যাচারাল সায়েন্সে সূত্রগুলো কাজ করে, মানুষের জীবনেও সমাজেও একই রকম জিনিস কাজ করে। দ্য সাবজেক্ট অফ ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ সমাজেও মানে মানব সমাজেও এমন ইনভেরিয়েবল ল, যা ভ্যারি করবে না, যা সময়ের সাথে স্থানের সাথে যা ভ্যারি করবে না, এরকম সূত্র রূপায়ণ করা সম্ভব, যা কজ অ্যান্ড এফেক্টের মাধ্যমে মানুষের স্বভাবকে ব্যক্ত করবে। এবার আবার প্রশ্নটা করছি, মানুষের বিহেভিয়ারকে বোঝা কেন ইম্পর্টেন্ট ইন সোশিওলজি? Why it is important to understand human behavior in sociology? সোসাইটির ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, কিভাবে? মানে সোসাইটি ডেভেলপমেন্টের জন্য মানুষের আচরণকে বোঝার কি দরকার হয়? কতগুলো পলিসি তৈরি করলেই তো হয়ে, কতগুলো পলিসি ইমপ্লিমেন্ট করলেই তো হয়ে যায়। তার জন্য মানুষের বিহেভিয়ার বোঝার কি দরকার? আহ আরে এটা আপনি বলেছিলেন, আমি গুলিয়ে ফেলছি। আপনি বলেছিলেন সেদিন পড়াতে গিয়ে এটা। বলো। একটু টাইম দিন, লিঙ্ক একটু করতে টাইম হবে। দিন। হুম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, মানে হোয়াই আগে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ইজ নেসেসারি টু স্টাডি হ্যাঁ ইট। হ্যাঁ, যে why it is important to understand individual behavior in sociology। দেখো, আমি যাই বলি তোমাকে বলতে হবে, কারণ হুম ইউ আর হুম দ্য অথর, তোমাকেই উত্তরটা লিখতে হবে। তো এই কারণে তুমি সময় নাও, তুমি বলো, ঠিক আছে? হুম মনে হুম হুম রাখবে যে যে সমস্যাটা কি হয় জানো তো, আমাদের আমাদের সমস্যাটা হয় যে আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি না। যে হুম। আমি বুঝে গেছি কিন্তু আমি বলে যে বুঝিয়ে উঠবো, এইবার এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে কিনা তোমাকে বোঝাতে হবে, কারণ আচ্ছা। নাম্বারটা তুমি পাবে। হুম হুম। বলো। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটা বোঝা দরকার, এটার পিছনে তো সোসাইটাল প্রবলেমটা বুঝতে পারা যাবে। ঠিক। তাহলে তার মানে এবার সেই হিসেবে সোসাইটাল প্রবলেম বুঝতে পারা গেলে কেন এই প্রবলেম গুলো আসছে, পোভার্টি বা আমি ইকোনমি যেটা বা এডুকেশন। বলেছিলাম সেটা খুব ক্লিয়ার কাট এবং সহজ একটা উত্তর বলেছিলাম। সোসাইটি যাদের দ্বারা তৈরি, কাদের দ্বারা তৈরি? ইন্ডিভিজুয়ালকে দিয়ে তৈরি। হুম তাই ইন্ডিভিজুয়ালকে দিয়ে যদি সমাজটা তৈরি হয়, তাহলে ইন্ডিভিজুয়ালকে বোঝার মাধ্যমে আমরা সমাজটাকে বুঝতে পারবো। এটা কি মনে রাখা খুব শক্ত ছিল? না না। সব সময় সিম্পল ভাবো, ঠিক আছে? মানে সাধারণত ক্লাস একজনকে নিয়ে করি বা 10 জনকে নিয়ে, স্টুডেন্টদের যেটা একবার বোঝাচ্ছি তারা যদি সেটা মাথায় না রাখে, তো সেক্ষেত্রে হুম আমার ক্লাস কন্টিনিউ করতে খুব সমস্যা হয়। দেখো, দুই ধরনের হয়। আমার সাথে একটু খোঁজো, আর আর ম্যাচ করে গেল, ই ই ম্যাচ করে গেল, এখানে একটা হুম এইচ, এখানে একটা এইচ ম্যাচ করে গেল, হুম এখানে একটা ই, এখানে একটা ই ম্যাচ করে গেল, এখানে একটা এ, এখানে একটা এ ম্যাচ করে গেল, এখানে একটা সি, এখানে একটা সি ম্যাচ করে গেল, এখানে একটা টি, এখানে একটা টি ম্যাচ করে গেল। একদম সেম ওয়ার্ডিং। হুম হুম কি বললাম বোঝা গেল? হুম। যেই অ্যালফাবেট গুলো দিয়ে টিচার কথাটা তৈরি হয়, সেগুলো দিয়ে চিটারও হয়। এটা আগে কখনো লক্ষ্য করেছো? না। দুই ধরনের, মানে এইটাকে আবার দুভাগে ভাগ করা যায়। কি জিনিস? একটা টিচার হবে যে নিজের মতো পড়াবে, পড়িয়ে এগিয়ে যাবে, স্টুডেন্ট কি বুঝলো, স্টুডেন্ট কি ক্যারি করলো, স্টুডেন্ট কি মাথায় রাখলো, তার কিছু যায় আসে না। তাকে আমরা কি বলি? তাকে আমরা এটা বলি, হি ইজ চিটিং। টিচার মানে হুম যে স্টুডেন্টের সাথে একসাথে এগোবে, স্টুডেন্ট যেখানে বুঝতে পারছে না তাকে সেখানে হেল্প করবে। সো আমি কি, আমি নিজেকে টিচার বলতে ভালোবাসি। তাই আমাদের একসাথে এগোনোর জন্য আমি যাতে টিচার হিসেবে থাকতে পারি, তাই তোমার কোঅপারেশন আমার ভীষণভাবে প্রয়োজন। বোঝা গেল? হুম হুম। চলো শুরু করা যাক আবার। আশা করি এই সিম্পল ভাবে
মনে রাখতে পারবে পরবর্তী ক্ষেত্রে। ক্লাসগুলো যখন লাইভ করছো, লাইভ ক্লাসে বোঝানো জিনিসগুলোও যাতে মাথায় রাখো সেটা একটু চেষ্টা করবে। তাহলে তো সেই হিসাবে তোমার লাইভ আর রেকর্ড ক্লাস দুটোই সেম হয়ে যাবে না? যে স্যার রেকর্ড ক্লাসে বুঝতে পারছি না, এদিকে দেখা গেল আমি লাইভ দিচ্ছি, সেই ক্লাসেও একটা জিনিস মাথায় থাকছে না। ঠিক আছে? আশা করি বিষয়টা মাথায় থাকবে। হুম। The study of society and social phenomena till the middle of the 19th century was made mostly on the basis of speculation, logic, theological thinking, rational analysis. তাহলে মিডল অফ 19th সেঞ্চুরি অবধি, কিভাবে সোসাইটিকে স্টাডি করা হতো? বেসড অন স্পেকুলেশন, বেসড অন লজিক, বেসড অন থিওলজিক্যাল থিঙ্কিং, বেসড অন রেশনাল অ্যানালিসিস। এর কোনোটাই কিন্তু বলতে পারি আমি সায়েন্সের ওপর ভিত্তি করে নয়। স্পেকুলেশন কিন্তু সায়েন্সের একটা পার্ট হতে পারে, যেটাকে আমরা সাধারণত প্রি অ্যাজাম্পশন বা হাইপোথেসিস বলি, বাট স্পেকুলেশন ইজ নট আ পার্ট অর স্পেকুলেশন ইজ নট সায়েন্স। ওকে, লজিক সায়েন্সের একটা পার্ট হতে পারে, বাট লজিক ইটসেলফ ইজ নট আ সায়েন্স। থিওলজিক্যাল থিঙ্কিং মানে বলেছিলাম, অগাস্ট কোতের কথা বলেছিলাম, অগাস্ট কোতের তিনটে ভাগে সোসাইটিকে ভাগ করেছিল, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভ। সেই থিওলজিক্যাল মানে ছিল এমন একটা সমাজ যেখানে কিনা আমাদের ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটা একেবারে নিচু স্তরে ছিল, সেই স্তরটাকে থিওলজিক্যাল বলে। তাহলে অবশ্যই এই স্তর দিয়ে যদি সমাজটাকে স্টাডি করা হয়, সেই সমাজটা স্টাডি কি হবে? ঠিকঠাক হবে না। রেশনাল অ্যানালিসিস, রেশনালিটি এবং অ্যানালিসিস দুটোই সায়েন্সের অঙ্গ, কিন্তু আমরা পুরোপুরিভাবে সায়েন্স বলতে পারি না। ফর এক্সাম্পল, যদি ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, সেখানে অনেক অনেক মেনু হয়েছে, তুমি শুধু মিষ্টিটা খেলে, মিষ্টি, পান, চাটনি খেয়ে চলে এলে, আমি কি বলতে পারি যে তুমি বিয়ে বাড়ির পুরো খাবার খেয়েছো? ঠিক সেরকমই সায়েন্সের জাস্ট একটা দুটো লজিক, মানে একটা দুটো ইনগ্রেডিয়েন্টস থাকলেও সোশিয়োলজির মধ্যে, সোসাইটিটাকে স্টাডি করার জন্য, তার জন্য আমরা বলে দিতে পারি না যে এটা সায়েন্সকে ফলো করছে। বোঝাতে পারলাম? হুম। অগাস্ট could describe this method inadequate and insufficient. কি বললো? বললো যে এই যে তোমরা থিওলজিক্যাল থিঙ্কিং, রেশনাল অ্যানালিসিস এইভাবে আরবিট্রারি ভাবে অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ inadequate and insufficient in the study of social life. এইভাবে সমাজ জীবনটাকে বোঝা যায় না। In 1848 he proposed positive method. কততে? 1848। In the field of social research, he mentioned that social phenomena should be studied not through logic or theological principles or metaphysical theories, but rather in society itself and in the structure of social relations. লাইনটা আবার পড়ছি। সোশ্যাল ফেনোমেনা বলতে সাধারণত বোঝায় ঘটনা, সামাজিক ঘটনা। শুড বি স্টাডিড, কিভাবে স্টাডি করা উচিত না? নট থ্রু লজিক, শুধুমাত্র লজিক দিয়ে স্টাডি করা উচিত না, থিওলজিক্যাল প্রিন্সিপাল দিয়ে স্টাডি করা উচিত না, মেটাফিজিক্যাল থিওরি দিয়ে স্টাডি করা উচিত না। তাহলে কি দিয়ে স্টাডি করা উচিত? rather in society itself and in the structure of social relation, অর্থাৎ সোসাইটির ভেতরে, সোসাইটির স্ট্রাকচারটার মধ্যে যে সম্পর্কগুলো থাকে তার বেসিসে স্টাডি করা উচিত। কি দেখো রিজেক্ট করলো? এই ওপরে যা যা লেখা ছিল সেগুলোই জাস্ট রিজেক্ট করলো, লজিক, থিওলজিক্যাল প্রিন্সিপাল, মেটাফিজিক্যাল থিওরি, দেখো ওপরেও লেখা ছিল, সেগুলোকেই তিনি রিজেক্ট করলেন। রিজেক্ট করে বললেন যে সোসাইটির ভেতরে যে সোশ্যাল রিলেশনশিপের স্ট্রাকচার আছে, তার ভেতরে তার দ্বারা সোসাইটিকে স্টাডি করা উচিত। এবার সেটাকে কি করে স্টাডি করবে? সেটা কিন্তু আবার সায়েন্টিফিক মেথড দিয়ে। He explained poverty in terms of the social forces that dominate society. He describes this method as of study as scientific, অর্থাৎ সমাজের যে কোনো জিনিসকেই তুমি স্টাডি করছো, তুমি সায়েন্টিফিক ওয়ে দিয়ে স্টাডি করবে। এটা ছিল অগাস্ট কোতের মূল বক্তব্য। কোথ কনসিডার্ড সায়েন্টিফিক মেথড কল্ড পজিটিভিজম। তার মানে উনি যে সায়েন্টিফিক মেথডের কথা বলছিলেন তাকেই পজিটিভিজম বলে। বোঝা গেল, আমরা অলরেডি পড়েছি বহুবার। অ্যাজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুল অফ সোশ্যাল রিসার্চ, তাহলে সামাজিক অনুসন্ধানের জন্য সবচেয়ে বেস্ট যে মেথড, সবচেয়ে বেস্ট কোতিয়ান যে মেথডটা ছিল, যেটা কিনা ছিল বৈজ্ঞানিক, তাকে আমরা বললাম পজিটিভিজম। ওকে, দিস নিউ দাঁড়ান স্যার, মেথডোলজি। হ্যাঁ, ফোন এসছে? সোশ্যাল না সোশ্যাল রিসার্চ ইজ বলছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল অর অ্যাপ্রোপ্রিয়েট
আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে কি মেথড বলতে পারি তাই তো? না, টুল টুল Positivism টুল positivism is the method. আচ্ছা আচ্ছা। Positivism Soc- is scientific method. হুম। সোশ্যাল রিসার্চ ইজ দ্য And অ্যাপ্রোপ্রিয়েট টুল টু স্টাডি সোসাইটি ভেরি ওয়েল। বুঝতে পারলাম না, আবার বলো। মানে এই লাইনটা একটু বলুন, আমি একটু নোট ডাউন করছি। এই এই তো সোশ্যাল যেটা লেখা রিসার্চ রয়েছে। যেটা, না না, সোশ্যাল রিসার্চের জন্য দেখো অফ হুম রয়েছে, এই যে অফ অফ হুম সোশ্যাল রিসার্চের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টুল কি? পজিটিভিজম, যেটা পজিটিভিজম, কিনা আচ্ছা আচ্ছা। ব্যবহার করে সায়েন্টিফিক মেথড। ঠিক আছে, হুম দেখো এই যে অফ রয়েছে। হুম আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য সোশ্যাল রিসার্চ, রাইট? হুম এটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে আমরা কোন প্রসেস ব্যবহার করব? আমরা কোন মেথড ব্যবহার করব? আমরা একটা সায়েন্টিফিক মেথড ব্যবহার করব। সেই সায়েন্টিফিক মেথডটার নাম কি হবে? পজিটিভিজম। পজিটিভিজম, হুম তাহলে সোশ্যাল রিসার্চের জন্য বেস্ট টুল পজিটিভিজম। সেটা কিসের মেথড? সেটা একটা সায়েন্টিফিক মেথড। হুম হুম এইভাবে লিখে রাখো, তুমি তুমি যদি নোট ডাউনই করো তাহলে হচ্ছে লেখো যে হ্যাঁ, লিখে নিয়েছি। পজিটিভিজম পজিটিভিজম ইজ দ্য, সায়েন্টিফিক মেথড। হুম আর তার নিচে লেখো আহ, আবার একটা অ্যারো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট টুল অফ সোশ্যাল রিসার্চ। ব্যাস হুম হয়ে গেল। ঠিক আছে। দিস নিউ মেথোডোলজি রিজেক্টেড স্পেকুলেশন অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। অবশ্যই আমরা এই লাইনটা আগের স্লাইডেই পেয়ে গেছি যে স্পেকুলেশনকে রিজেক্ট করলো। আর কি রিজেক্ট করলো? ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। যত ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ আছে সেটাকে রিজেক্ট করলো। অ্যান্ড ফোকাসড অন ওয়াই। ফিলোসফিকে কেন রিজেক্ট করলো? কারণ ফিলোসফি সায়েন্সের পার্ট বলে আমরা ধরতে পারি না। অর্থাৎ যা যা হুম সায়েন্সের পার্ট হবে না সেগুলোকে ধরবে আর রিজেক্ট করবে। And focused on gathering of empirical data. Now, what is the meaning of empirical data? হুম অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। মানে আমরা আমাদের দর্শন, মানে চোখ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে যে জ্ঞানটা অর্জন করি, দ্যাট ইজ নোন অ্যাজ এম্পেরিক্যাল ডেটা, রাইট? হুম এবার দেখো আমি দেখছি, দেখছি মানে কি? অবজারভেশন। আমি দেখার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করছি তার মানে কি? নলেজ। অবজারভেশন আর নলেজ কিসের মধ্যে পড়েছিলাম? কার মেন স্তম্ভ ছিল? পজিটিভিজম। হ্যাঁ, বোঝা গেল? পজিটিভিজম, হুম হুম And became positivistic methodology using similar methods as employed by natural sciences. তাহলে এইখানে আমরা আরেকটা জিনিস পেলাম, that is empirical data, যে basically positivism is based on somehow on empirical data. By the 1930s, positivism came to flourish in the USA and gradually other countries. তো 1930 নাগাদ এটা ইউএসএ তে flourish করলো। ওকে, হুম what is a positivist approach? Assumptions. The behavior of man, like the behavior of matter, can be objectively measured. ভালো করে বোঝো। বলছে যে behavior of man, like the behavior of matter, একটা পদার্থের যে আচরণ আর একটা মানুষের যে আচরণ একইভাবে নাকি স্টাডি করা যায়। কে বলছে? পজিটিভিজম বলছে। আচ্ছা কিভাবে আচ্ছা। স্টাডি করা যায়? অবজেক্টিভলি স্টাডি করা যায়। অবজেক্টিভলি মানে কি? এক মিনিট, আমি একটা নোট ডাউন করছি। বিহেভিয়ার অফ ম্যান অ্যান্ড আগে ম্যাটার, বলো অবজেক্টিভলি মানে কি বলো। স্লাইড সরাবো না, অসুবিধা নেই, নোট ডাউন করা টাইম পাবে। অবজেক্টিভ মানে কি? এখানে ম্যানকেই তো অবজেক্ট বানানো হচ্ছে, মানে সেইভাবে না ধরে হ্যাঁ, মানুষকে তাহলে কিভাবে ধরা উচিত ছিল? সাবজেক্টলি। সাবজেক্টিভলি ধরা উচিত ছিল। সেইভাবে ধরছে না, অবজেক্টিভলি ধরছে। হ্যাঁ, অবজেক্টিভলি আর কাকে ধরা হয়? সাধারণত ন্যাচারাল সায়েন্সে কোনো বস্তুকে, বস্তুকে তো, হ্যাঁ। ম্যাটারকে ধরা হয় অবজেক্টিভ ওয়েতে। কারণ তারা হুম বস্তু, তাদের কোনো ফিলিংস নেই, তাদের কোনো হুম ইমোশন নেই। তাই ঠিক যেইভাবে সায়েন্সে ম্যাটারকে
হুম স্টাডি করা যায়, হিউম্যানকে স্টাডি করা সম্ভব না। না এবার দেখো এরা কি বলছে, দ্য বিহেভিয়ার অফ ম্যান লাইক দ্য বিহেভিয়ার অফ ম্যাটার ক্যান বি অবজেক্টিভলি মেজার্ড। কে বলছে? পজিটিভিস্ট অ্যাপ্রোচ। মেজার্স লাইক ওয়েট, temperature, pressure can measure the same way methods of objective measurement can be devised to explain human behavior। বলছে যেভাবে ওজন মাপা হয়, কি থাকে, একটা মেশিন থাকে, সেই মেশিনের ওপর গিয়ে দাঁড়াও তুমি, সেখানে তোমার নাম্বার চলে আসে 70 কেজি, 75 কেজি বা 60 কেজি, যাই হোক। এটা কি আসে? এখানে কোনো সাবজেক্টিভ বায়াসনেস আছে? না এখানে কোনো রকম ভ্যালু ল্যাডেন কোনো রকম কোনো বক্তব্য আসে? বা এখানে কোনো রকম মানে অর্থাৎ এখানে এটা একদম থাকে নিউট্রাল, রাইট? এই যে 60 মানে 60, এমন হুম কেউ না যে মেশিনটা ইচ্ছা করে তোমার ওজনটা বাড়িয়ে দিয়েছে, তা কি? তা তো নয়। তার মানে অবজেক্টিভ ওয়ে। কিন্তু ঠিক যেইভাবে উষ্ণতা মাপা যায়, ধরো এখন যদি তুমি এখন বাইরের তাপমাত্রা মাপো, সেটা যেটা আসবে, ধরো এলো 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি বলবে যে না না 21 না 21 না, একটু কম হবে, একটু কম করে রাখো, 13 করো। হুম এটা কি তোমার কথা শুনবে? না। যন্ত্রগুলো, প্রাকৃতিক যে বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্সের যে যন্ত্রগুলো, সেগুলো একদম অবজেক্টিভ রেজাল্ট দেবে। তাহলে ঠিক যেভাবে ওজন মাপা যায়, উষ্ণতা মাপা যায়, চাপ মাপা যায়, ঠিক সেইভাবে হিউম্যান ফিলিংস মাপা যায় না, কিন্তু এরা না বলছে মাপা যায় অবজেক্টিভ মেজারমেন্ট দ্বারা। আমি একই সাথে ক্রিটিসিজমটা বলে দিলাম, এরা বলছে যায়, আমি বললাম যে যায় না, স্যার কোনো পার্থক্য নেই। With the help of such measurements, it is possible to accurately observe the behavior of matter। তার মানে কি চাই? মেজারমেন্ট চাই, যে সঠিকভাবে যদি মাপা যায়। কোন পদ্ধতি ব্যবহার করে? সায়েন্টিফিক মেজারমেন্ট, সায়েন্টিফিক অবজেক্টিভ মেজারমেন্ট, সায়েন্টিফিক অবজেক্টিভ মেজারমেন্ট দ্বারা যদি সঠিকভাবে মাপা যায়, তাহলে নাকি হিউম্যান বিহেভিয়ারকে আগে থেকে ব্যক্ত করা সম্ভব। ইট ইজ পসিবল টু অ্যাকিউরেটলি অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড প্রডিউস আ স্টেটমেন্ট অফ কজ অ্যান্ড এফেক্ট। যে এই কারণে এটা হয়েছে, এটা নাকি বলা যাবে। হুম কি করছে তাহলে এরা? সোজা ভাষায়, সোজা ভাষায় ঠিক যেরকম এরা পদার্থকে বা বস্তুকে মাপে, ওজন করে, চাপ তাপ উষ্ণতা নেয়, মানুষকেও ঠিক একইভাবে এরা মাপার চেষ্টা করছে, যাতে তার আচরণটাকে এমন ভাবে মাপবে যে কি কারণে কি হয় সেটা যাতে আগে থেকে বুঝে নিতে পারে। সিম্পল। হুম কিন্তু এখানে তো স্যার বিহেভিয়ার অফ ম্যাটারটা অলরেডি অনলি মেনশন করেছে, বিহেভিয়ার অফ ম্যান তো করেনি। মানে এটা করা যায় তাই তো, এখানে মেনশন নেই ওই লেখাটায়। উইথ দ্য হেল্প অফ সাচ মেজারমেন্ট ইট হ্যাঁ, ইজ মানে পসিবল। পজিটিভিজম এই তো ফার্স্টেই দিয়ে দিয়েছে। ওই যে হ্যাঁ উপরে আছে। হুম। ঠিক যেরকম মানে সেকেন্ড পয়েন্টটা বলছে, উইথ দ্য হেল্প অফ সাচ মেজারমেন্ট ইট ইজ পসিবল টু অ্যাকিউরেটলি অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড হুম প্রডিউস আ স্টেটমেন্ট। তার মানে ঠিক যেরকম এটা সম্ভব, ঠিক সেরকম এটাও সম্ভব, এই অর্থে এটা বলেছে। ঠিক আছে, let's examine this statement, a plus b equal to c, where a is the quantity of matter, b a degree of heat and c a volume of gas। তার মানে হিট দিচ্ছে একটা ম্যাটারকে, হিট দিলে সেটা গ্যাসে পরিণত হয়, রাইট? হুম Once it is shown that the matter in question reacts in the same way under fixed condition, a theory can be devised to explain the behavior। তার মানে আমি বলতে পারি যে নির্দিষ্ট চাপে, তাপে, উষ্ণতায় এই বস্তুটিকে যদি এই পরিমাণ হিট দেওয়া হয়, তাহলে সেটা গ্যাসে পরিণত হয়। এটা কি হয়ে গেল আমার? থিওরি। থিওরি পড়েছো? কেমন হয়? এরকমই হয়। হুম হুম এবার আমি একবারে যদি মানুষেরটাও বলে দিই, এখানেই ধরো আমি মানুষেরটা বলে দিই, আমি কি বলতে পারি যে রাম বলে একজন আছেন, তাকে যদি রোজ আমি এইভাবেই উত্ত্যক্ত করি বা রাগাই, তাহলে সে রোজ বিরক্ত বিরক্ত হওয়া সত্ত্বেও চুপ থাকবে। এটা আমি বলতে পারি? এটা কি একটা থিওরি হতে পারে? না কারণ রাম ইজ নট অ্যান অবজেক্ট। হুম বোঝা গেল? হুম ফ্রম দ্য পজিটিভিস্ট ভিউ পয়েন্ট, such methods and assumptions are applicable to human behavior। human behavior পেলে
পজিটিভিস্ট ভিউটা কি, ভিউ পয়েন্ট দিয়ে কি বলছে যে এই জিনিসগুলো এখানেও অ্যাপ্লাই করা যায়, যেটা কিনা আমি তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছি এক্সাম্পল দিয়ে দিই। Observations of behavior based on objective measurement will make it possible to produce statements of cause and effect. ঠিক ওই লাইনটা মনে পড়ছে? এখানে শুধু হিউম্যান বিহেভিয়ারটা বলে দিয়েছে, ওখানে বলা ছিল না, ওখানে আমি বলে দিয়েছি। Theories may be devised to explain observed behavior. তাহলে কি দেখছি যে আমি যা দেখছি তার উপর ভিত্তি করে আমি একটা থিওরি বানাচ্ছি। সত্যি কি ওইভাবে দেখা যায়, ওইভাবে কি থিওরি বানানো যায়? The positivist approach in sociology places particular emphasis on behavior that can be directly observed. The positivist approach in sociology places particular emphasis কোন জিনিসটার উপর এমফাসিস করে? অন বিহেভিয়ার। তার মানে এরা বিহেভিয়ারটাকে বোঝার জন্য খুব চেষ্টা করে। কোন বিহেভিয়ার? যেটাকে সরাসরি দেখা যায়, ডিরেক্টলি অবজার্ভ। অবশ্যই যা দেখা যাবে সেটাকেই স্টাডি করা যাবে। তার মানে তোমার প্রশ্ন হতে পারে, স্যার দেখা যায় না এমন কোন বিহেভিয়ার কি তাহলে থাকতে পারে? কি মনে হয়, দেখা যায় না এমন কোন বিহেভিয়ার থাকতে পারে? হ্যাঁ, হিউম্যান বিহেভিয়ার বলো তো কেমন হবে সেটা? সে কতটা রাখছে, বা মানে যেটা হচ্ছে মেন্টাল যে বিষয়টা, ওটা তো ডিরেক্ট অবজারভেশনে তো ভেতরে, এক্স্যাক্টলি ভেতরে, ঠিক আছে, ভেতরে। দারিদ্রতা, এডুকেশন, ওটা বাইরে থেকে ডিরেক্ট অবজারভেশনে বুঝতে না পারা যাবে। ওখানেও আবার ভেতরে, হ্যাঁ, না ব্যাপারটা বলছো। তা এডুকেশন কি, আই হ্যাভ আ গ্রাজুয়েশন ডিগ্রি, একটা তুমি প্রশ্ন করো তার আচ্ছা। গ্রাজুয়েশন থেকে পারলো না, ভেতরের গল্পটা। তার মানে কি ও দেখছে কি অবজারভেশনে কি দেখছে, ও শুধু ভেতরের গল্প দেখছে, এই সরি অবজারভেশন শুধু বাইরের গল্প দেখছে, যেটা দেখা যায়, যেটা দেখা যায় শুধু সেটা দেখছে, ভেতরে অনেক গল্প থাকে, সেটাই মিস করছে। দেখো এখানে কিন্তু ক্রিটিসিজমটা দেওয়া নেই, আমি তোমাকে যখন পড়াচ্ছি ক্রিটিসিজম দিতে দিতে এগোচ্ছি, ঠিক আছে? The positivist emphasis on observable facts is due largely to the belief that human behavior can be explained in much the same way as the behavior of matter. সাধারণত কি হয় যে পদার্থের তো আর ভেতর বলে কিছু হয় না, যে এই পদার্থটাকে তুমি হিট দিচ্ছ এর থেকে গ্যাস বেরোচ্ছে, এমন কি হতে পারে যে না এর মনে এক গ্যাস হওয়ার ইচ্ছা ছিল না, এর মনে জল হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এ পারিপার্শ্বিক চাপে গ্যাস হয়ে গেছে, এরকম তো ভেতরের কোনো গল্প থাকে না ম্যাটারের। ম্যাটারের ব্যাপারটা সিম্পল, যে এই যে আমি, আমাকে হিট দাও আমি গ্যাস হবো। তাহলে কার থাকে ভেতরের গল্প? মানুষের থাকে। মানুষের যেহেতু ভেতরের গল্প থাকে, তাই এ করে এক, ভেতরের গল্প থাকে আর এক। তাহলে এদের বিশ্বাস কি যে যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য, যেটা দেখতে পাচ্ছ সেটা, তুমি যেটা দেখতে পাচ্ছ অবজার্ভ করছো তার উপর ভিত্তি করেই থিওরি বানিয়ে দাও। এর ভেতরের গল্পের কোনো দাম দেওয়া হলো? কিচ্ছু দাম দেওয়া হলো না। যা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটাকেই সেই অবজারভেবল ফ্যাক্টের উপর ভিত্তি করেই, সেই অবজারভেবল ফ্যাক্টের উপর ভিত্তি করেই থিওরি বানিয়ে দেওয়া হলো। Example, man and women enter into marriages as it legalizes them to have children. Society records such behavior for its survival and its members simply respond to the requirement. তাহলে তো স্যার যেগুলো ক্রিটিসিজম হচ্ছে, ওটা তাহলে পজিটিভিজমের হচ্ছে রং পয়েন্ট বলা যেতে পারে। হ্যাঁ প্রত্যেকটাই মানে এইগুলো দেখো এখানে নেই, মানে লাইভ ক্লাস বা পিপিটির বাইরেও একটা ক্লাস আছে কেন? তাহলে তো সবাই পিপিটি দিয়ে দেওয়া হতো, তাহলে পিপিটি পড়তো, পিপিটি মুখস্থ করতো, পিপিটি লিখে দিয়ে আসতো। এটা হচ্ছে লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসে আমি এমন এমন অ্যাঙ্গেল বলবো, এমন কিছু জিনিস বলবো যেগুলো তুমি এই পিপিটিতেও পাবে না, বইতেও পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে? এবং এইগুলো যখন লাইভ ক্লাস করছো সেগুলো তুমি ফার্স্ট ক্লাস নোট হিসেবে নিয়ে নিচ্ছ, এটাই এক্সপেক্টেড। তার কারণ তুমি যখন উত্তরটা লিখতে বসবে যাতে তুমি ইনগ্রেডিয়েন্টস হিসাবে অনেক বেশি কিছু পাও, যেটা কিনা সাধারণত অ্যাভেলেবেল নেই। কেন মানুষ দিল্লি যায়? তার মানে হয়তো দিল্লিতে গিয়ে যারা বসে রয়েছে তারা আমার থেকেও আরো ভালো ইনগ্রেডিয়েন্টস দিতে পারে, ঠিক আছে? স্যার বলছি যে এই পজিটিভিস্ট অ্যাপ্রোচটা আমি ভালো করে নোট ডাউন করলাম, এবার আমাকে ইন শর্টে হচ্ছে দু তিনটে ক্রিটিসিজম পয়েন্ট বলে দিন, যদি কখনো কোশ্চেন আসে আমি তাহলে ওটা ওরকম ভাবে প্রিপেয়ার থাকি। ওই যে মানে এখনই যদি বলতে বলে ক্রিটিসিজমের আসবে, ঠিক আছে, তাহলে আমরা সেগুলোই দেখবো, পয়েন্ট ধরে ধরে এগোবো। ক্রিটিসিজম আসবে ক্রিটিসিজম, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি দেখি, আমরা দেখি যে একটা মানুষ আরেকটা মানুষকে বিয়ে করছে। কেন বিয়ে করছে? তার কারণ হচ্ছে, মানে আমরা শুধু দেখছি যে বিয়ে করছে, ম্যারেজ, ঠিক আছে, ম্যারেজে যাচ্ছে এরা। কেন করছে? আমরা জানি যে এর যে পরিবার বা বংশকে এগোনোর জন্য। শুধু কি এটাই থাকে? না,
তাদের ভেতরে কোনো সেক্সুয়াল নিড থাকতে পারে, ফিনান্সিয়াল নিড থাকতে পারে, অন্য কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা কি দেখছি? আমরা শুধু দেখছি যে একে বিয়ে করছে আর এর সন্তান হচ্ছে, এর জেনারেশনটা আরো এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যা দেখা যাচ্ছে শুধু সেটাকেই স্টাডি করে করে এগিয়ে যায় কারা? পজিটিভিস্টরা। পজিটিভিস্টরা। Systems theory in sociology adopts এক সেকেন্ড মার্কারটা নিয়ে নিই। Systems theory in sociology adopts a positivist approach once behavior is seen as a response to some external stimulus, such as economic forces or due to the requirements of the social system. The methods of natural sciences appear appropriate to the study of man. এখানে একটা থিওরির কথা বলা রয়েছে, এটা হচ্ছে সিস্টেম থিওরির কথা বলা রয়েছে। সিস্টেম থিওরি এই জিনিসটা কি? এটা এক ধরনের থিওরি, বোঝানোর চেষ্টা করছে তোমাকে এই যে পজিটিভিজমের গল্পটা, পজিটিভিজম যে গল্পটা দিল, বিজ্ঞান, নলেজ, অবজারভেশন, এম্পিরিসিজম, এই গল্পটা কে কে অ্যাকসেপ্ট করে নিয়েছে? কে কে অ্যাকসেপ্ট করেছে জানো? মার্কসিজম অ্যাকসেপ্ট করেছে, ফাংশনালিজম অ্যাকসেপ্ট করেছে, সিস্টেম থিওরি অ্যাকসেপ্ট করেছে। এইগুলো তার মানে কি আলাদা আলাদা এক একটা থিওরি। ঠিক যেরকম পজিটিভিজম একটা রিসার্চ মেথড as well as research approach as well as major theoretical strand, ঠিক সেরকম এগুলো এক একটা রিসার্চের অ্যাপ্রোচ। তা সত্ত্বেও এরা পজিটিভিজমের কোনো না কোনো অংশ অ্যাকসেপ্ট করেছে। তাই পজিটিভিজমের অ্যাকসেপ্টেন্সিটা কতটা সেটা বোঝানোর জন্য তোমাকে এই মার্কসিজম, ফাংশনালিজম, সিস্টেম থিওরির গল্প দিয়েছে যে এরাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। সিস্টেম থিওরি কি অ্যাকসেপ্ট করেছে? সিস্টেম থিওরি ইন সোশিওলজি অ্যাডপ্টস আ পজিটিভিস্ট অ্যাপ্রোচ। কোনটা অ্যাকসেপ্ট করেছে? Once behavior is seen as a response to some external stimulus, such as economic forces or due to the requirements of the social system, the method of natural sciences appear appropriate to the study of man. Basically, cause and effect টা নিয়ে নিয়েছে। cause and effect, cause and effect মানেটা কি? মানে সমাজ যে মানুষ কিছু বহিরাগত কারণে নির্দিষ্ট ধরনের বিহেভ করে, অর্থাৎ মানুষের অর্থনৈতিক কারণ থাকতে পারে, দেখো এখানে ইকোনমিক ফোর্সের কথা বলেছে, যে সেই কারণে মানে একটা কারণে প্রেসার পড়ছে তাই আমরা একটা জিনিস করছি। এই বেসিক্যালি কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপটা, যদিও কজ অ্যান্ড এফেক্ট টার্মটা এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, এইটা সিস্টেম থিওরি অ্যাডাপ্ট করেছে। তাহলে আমরা নোট ডাউন কি করব? সিস্টেম থিওরি পজিটিভিজম থেকে কজ অ্যান্ড এফেক্ট যে তত্ত্বটা রয়েছে, কজ অ্যান্ড এফেক্টের যে তাদের স্পেসিফিক চিন্তা ভাবনাটা রয়েছে বা মেথডটা রয়েছে বা টুলটা রয়েছে সেটাকে অ্যাডপ্ট করেছে। Marxism কি অ্যাডপ্ট করলো? Marxism has often been regarded as a positivist approach. Why? Since it can be argued that it sees human behavior as a reaction to the stimulus of the economic infrastructure. তাহলে ঠিক যেরকম এরাও কজ অ্যান্ড এফেক্টটাকে দেখেছিল, এরাও কজ অ্যান্ড এফেক্টটাকেই দেখছে। কি বলছে? যে না, কালকেই আমরা পড়লাম যে ইকোনমিক রিজনের জন্যই নাকি পুরো সবকিছু হয়। তো দেখছে কি যে ইকোনমিক রিজনের জন্যই হিউম্যান বিহেভিয়ারের নির্দিষ্ট রিয়াকশন আসে। এখানেও তাহলে দেখো সেই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপই কিন্তু। তার মানে সিস্টেম থিওরিও তার মানে কি পুরো পজিটিভিজম না নিলেও পজিটিভিজমের একটা পার্ট নিচ্ছে। হতেই পারে সেই পার্টটা সবাই সেম, হয়তো ফাংশনালিজমও কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ নিচে দেখা যায়। has been viewed in a smaller light. The behavior of members of society can be seen as response to the functional prerequisites of the social system. আবার কজ অ্যান্ড এফেক্ট। তাহলে তিনজন আলাদা আলাদা কজ অ্যান্ড এফেক্টের রিলেশনে সবকিছু দেখছে। এ কি এফেক্টে দেখছে? seen as a response to some external stimulus, যে বাইরের কোনো স্টিমুলাস, তার ফলে স্পেসিফিক্যালি তার ফলে সোশ্যাল সিস্টেমের আন্ডারে মানুষ নির্দিষ্ট বিহেভ করছে। এও কজ অ্যান্ড এফেক্ট দেখছে, এও কজ অ্যান্ড এফেক্ট দেখছে, এও কজ অ্যান্ড এফেক্ট দেখছে, কিন্তু কি তিনজনের কজ গুলো শুধু আলাদা আলাদা আর এফেক্ট গুলো আলাদা আলাদা। এক্সটার্নাল স্টিমুলাস মানে এখানে কি কি বোঝাতে চাইছে ফাংশনালিজমের ক্ষেত্রে? Functionalismের ক্ষেত্রে has been viewed in similar light. The behavior of members of society can be seen as a response to the functional prerequisites. না, এখানে external stimuli বলতে বুঝিয়েছে functional prerequisite এর কথা। না, what is functional prerequisite বলে রাখছি যদি তোমার মনে থাকে তো ভালো। অ্যাজিল সমাজের নাকি চারটে প্রিরিকুইজিট থাকে। প্রিরিকুইজিট কথাটার মানে জানো? অর্থাৎ যা করণীয় এবং সেটা আগে থেকে করে রাখতে হয়। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে গোল অ্যাটেইনমেন্ট,
একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ল্যাটেন্সি। এই চারটে কাজ, এদেরকে বলা হয় ফাংশনাল প্রিরিকুইজিটস। মানুষ যা করে তা নাকি এই ফাংশনাল প্রিরিকুইজিটস গুলোকে পূরণ করার জন্য করে। কে বললো? ফাংশনালিজম। কোথায় পড়বো আমরা এটা? আমাদের যদি কখনো ট্যালকাট পার্সনস আসে, তাহলে ট্যালকাট পার্সনস এর আন্ডারে আমরা এই জিনিসটা পড়বো। আর যদি ট্যালকাট পার্সনস আমাদের না পড়তে হয়, মানে আমাদের সিলেবাসে যদি না থেকে থাকে, তাহলে পড়তে হবে না। জিজ্ঞাসা করলে বলে রাখলাম, কেমন? আইটা কি যেন? আইটা আই ফর আই ফর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রিটি। আর এল ফর ল্যাটেন্সি, হুম ল্যাটেন্সি। ঠিক আছে? হুম এইবার শুরু হচ্ছে ক্রিটিসিজম। ঠিক আছে, যেটা তুমি জিজ্ঞাসা করছিলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ। কি জিনিস? Positivism glorified the idea that human behavior and working of society is predictable. Positivism কি বলছে? হিউম্যান বিহেভিয়ারকে নাকি প্রেডিক্ট করা যায়, সোসাইটি কিভাবে চলবে সেটাকে নাকি প্রেডিক্ট করা যায়। ইজ ইট রিয়েলি সো? নো। And like natural sciences, it can be measured in concrete terms. এটাকে কি মাপা যায়? নো। ক্রিটিসিজম কি বলছে? হুম পজিটিভিস্টরা বলছে হিউম্যান বিহেভিয়ারকে প্রেডিক্ট করা যায়, সোসাইটি কিভাবে চলবে সেটাকে প্রেডিক্ট করা যায়, হতে পারে না। এরা বলছে যে এটাকে মেজার করা যায়, হতে পারে না। মার্কসিস্টরা আর ফাংশনালিস্টরাও both fall under the category of positivist as they make deterministic and predictive statements. কেমন ধরনের স্টেটমেন্ট? ডিটারমিনিস্টিক and predictive about the social actors. দেখো একসাথে তিনজনের ক্রিটিসিজম দিয়ে দিয়েছে। বলছে যদি পজিটিভিজমেরই ক্রিটিসিজম করতে হয়, তাহলে মার্কসিস্টরা আর ফাংশনালিস্টদেরও ক্রিটিসিজম করতে হয়। কেন? এরা দুজনেই যে স্টেটমেন্টটা দেয়, সেই স্টেটমেন্টটা কেমন হয়? ডিটারমিনিস্টিক। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিটারমিনিস্টিক? আমি যেটা বলছি সেটাই, আমি আগে থেকে সবটা বলে দিচ্ছি। ডিটারমিনিস্টিক মানে আমি যেটা বলে দিচ্ছি সেটাই, আর প্রেডিক্টিভ মানে দেখো আমি আগে থেকেই সবটা বলে দিচ্ছি। এই দুটোকে আমরা কি বলবো? ডিটারমিনিস্টিক, প্রেডিক্টিভ স্টেটমেন্ট। কে বলছে? মার্কসিস্টরাও এটা বলে, ফাংশনালিস্টরাও এটা বলে, পজিটিভিস্টরাও এটা বলে। তাহলে এটা বাট হলো দিস ইজ নট আরেকটা ট্রু অল দ্য ক্রিটিসিজম। টাইম। হ্যাঁ, এইটা আগে এটা ওটা হতে পারে না। However, it was soon realized that sociology cannot be developed as a purely positivistic discipline because মানে অনেক পরে মানে বোঝা গেছে যে সমাজতত্ত্বকে পুরোপুরি পজিটিভিস্টিক ডিসিপ্লিন বলা যাবে না, কারণ sociology dealt with human element with a subjective consciousness. যদি সমাজতত্ত্ব হিউম্যান এলিমেন্টকে নিয়ে, হিউম্যান এলিমেন্ট মানে ধরো ইন্ডিভিজুয়ালের কথাই বলছে, যে এখানে এলিমেন্ট বা ম্যাটার যাই বলো না কেন সেটা হচ্ছে হিউম্যান, এবং সেটাকে যদি সাবজেক্টিভ, যার কিনা সাবজেক্টিভ কনসায়েন্স আছে, কনসায়েন্স মানে বিবেক, which cannot be solved totally by the objective method. How do you will measure or predict subjective conscience through objective method? Is it possible? No. নো Another নো নো। criticism. বোঝা গেল? হুম মানে প্রথমে যেগুলো বলেছিল যে হ্যাঁ অবজেক্টিভ মেথড মানে মানুষকেও হচ্ছে অবজেক্টের আন্ডারে ফেলতে হবে, তাহলে খুব ইজিলি এবং শিওরলি প্রেডিক্ট করা যাবে সমস্ত হ্যাঁ, আর কিছু, কিন্তু এখানে সেটা আমরা পেলাম হচ্ছে যে সাবজেক্টিভ কনসায়েন্সকে অবজেক্টিভ মেথড দিয়ে মেজার হুম করা যায় না। হুম হুম Phenomenologists like Peter Berger contended. Now what is phenomenology? দরকার নেই বোঝার, শুধু এটুকু বলবো যে হুম বেসিক্যালি দে আর ফ্রম মাইক্রো পার্সপেক্টিভ। তাই মাইক্রো পার্সপেক্টিভ আমরা যখন পড়বো তখন এদের বিষয়ে বুঝে নেব যে হোয়াট ইজ ফেনোমেনোলজিস্ট। এখন শুধু বুঝছি কি, একজন ফেনোমেনোলজিস্ট, তার নাম ছিল পিটার এল বার্জার, হুম contended that facts never fall from sky. Fact আকাশ থেকে পড়ে না, but develop in a particular context. একটা নির্দিষ্ট জায়গায়। বলো তো এখানে ফ্যাক্টের গল্পটা কেন টানলো? ফ্যাক্ট বলে একটা টার্ম আমরা আগে পেয়েছিলাম, এই দেখো, the positivist emphasis on observable facts. হুম হুম পজিটিভিস্টরা বলে আমরা যে ফ্যাক্টটা চোখে দেখতে পারবো সেটাকেই শুধু স্টাডি করব। পিটার এল বার্জার কি বললেন? যে ফ্যাক্ট আকাশ থেকে পড়ে না, এটা ওই নির্দিষ্ট কনটেক্সটে তৈরি হয়। তাহলে তুমি কি স্টাডি করছো? ওই কনটেক্সটে ওটা তৈরি হচ্ছে, ওই কনটেক্সটে ওই ফ্যাক্টটা তৈরি হয়েছে, সেটাকেই তুমি স্টাডি করে অবজার্ভ করলে থিওরি বলে ঘোষণা করে দিলে, দেখা গেল যে অন্য একটা কনটেক্সটে অন্য ফ্যাক্ট তৈরি হয়েছে, তাহলে সেটাও থিওরি। কতগুলো থিওরি বানাবে?
বা তুমি হয়তো সেই ফ্যাক্ট দিয়ে এই থিওরিটাকে তুমি জাজ করার চেষ্টা করছো, সম্ভব না। তাহলে ফ্যাক্ট কোথায় তৈরি হয়? কনটেক্সটের উপর ভিত্তি করে তৈরি হয়। তাই ফ্যাক্টের উপর ভিত্তি করে, অবজারভেবল ফ্যাক্টের উপর ভিত্তি করে থিওরি বানানো যায় সম্ভব না। না। হুম, Deductive approach is seen. Deductive approach is less fruitful in sociology and instead inductive approach would be more helpful. এবার বলে দিই ডিডাকটিভ অ্যাপ্রোচ আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কি। ডিডাকটিভ মানে হচ্ছে তুমি থিওরি থেকে রিসার্চে যাচ্ছ, ইন্ডাকটিভ মানে হচ্ছে যে তুমি আগে রিসার্চ করছো তারপর থিওরি বানাচ্ছ। সাধারণত সোশিওলজিতে এটা বেশি সম্ভব যে আগে তুমি গবেষণা করছো। পজিটিভিস্টরা কি করে? আগে প্রেডিকশন করে, আগে অবজার্ভ করে, আগে সবকিছু করে, অর্থাৎ আগে কিন্তু এরা রিসার্চ করে না, আগে হুম, পজিটিভিস্টরা অ্যাজিউম করে, আগে পজিটিভিস্টরা নিজেদের চিন্তা ভাবনা, ওই যে বললাম ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, এই যে দেখো ডিটারমিনিস্টিক অ্যান্ড প্রেডিক্টিভ স্টেটমেন্ট, এগুলো দিয়ে দেয়, তার উপর ভিত্তি করে থিওরি তৈরি করে। কিন্তু তার উপর তো সম্ভব না। তার মানে কি, কোনটা চলবে না সোশিয়ালিতে সাধারণত, কোনটা চলে না, বা কোনটা চলে না ভুল কথা, কোনটা সমস্যার? ডিডাকটিভ অ্যাপ্রোচ ডিডাকটিভ। সমস্যার। কারণ এরা থিওরি থেকে রিসার্চে যায়। কে কে যায় থিওরি থেকে রিসার্চে? যতগুলো ম্যাক্রো আছে তারা কিন্তু সাধারণত এই থিওরি থেকে রিসার্চে যায়। Sociology and instead inductive মানে স্যার approach would be more helpful. হ্যাঁ, মানে স্যার functionalism, ফাংশনালিজম, functionalism, পজিটিভিজম, positivism, critical function, sorry, conflict নিও, theory, ঠিক আছে? হ্যাঁ কনফ্লিক্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে সোশ্যালিতে কোনটা চলবে? Instead, inductive approach would be more helpful as it very difficult to collect facts about abstract phenomena. তাহলে এই কোনটা চলবে? Abstract approach চলবে। কেন? এটা বেশি সুবিধার। এখানে একটা টার্ম রয়েছে abstract phenomena. Abstract মানে কি? Abstract হচ্ছে কনক্রিটের ঠিক উল্টো। তাহলে কনক্রিট জিনিসটাকে দেখা যাচ্ছে, কনক্রিট থিং ইজ অবজারভেবল, which is or what is not observable, abstract phenomena. যেমন বলেছিলাম মানুষের ইমোশন দেখা যায়, দেখা যায় না। যদি দেখা নাই যায় তাহলে কোনটা আমাদের জন্য হেল্পফুল হবে? ইন্ডাকটিভ। সবসময় আমরা জানবো রিসার্চটা ইন্ডাকটিভ হলে বেশি হেল্পফুল হয়। যেহেতু পজিটিভিজম ডিডাকটিভের কথা বলে, তাই এইটা এর আরেকটা সমালোচনা। এই জিনিসগুলো যে ইন্ডাকটিভ ডিডাকটিভ, এগুলো আমরা কোথায় উত্তর পাবো? রিসার্চ মেথোডোলজিতে আরেকটু ডিটেইলসে পাবো, আর কিছুই না। কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবে। আবার প্রশ্ন করব, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ফেনোমেনা, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কি, ডিডাকটিভ অ্যাপ্রোচ কি। ওকে, ওয়েবার টকড অ্যাবাউট এমফাসাইজিং অন সোশ্যাল অ্যাকশন এন্ড নট সোশ্যাল ফ্যাক্টস। ওয়েবার বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি বেসিক্যালি ইন্টারপ্রিটেটিভ সোশিওলজির উদ্যোক্তা। যে ইন্টারপ্রিটেশনের উপর তিনি জোর দিতেন, যে মানুষ কি করতে চায়। অর্থাৎ মানুষ, ধরো তুমি কি করলে, তুমি একটা গরিব মানুষকে হেল্প করলে, তাকে টাকা দিলে এবং টাকা দিয়ে তার একটা এটার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলে। তার মানে এটা কি বলবো? যে তুমি মানুষকে হেল্প করতে চাও না। না। বলছে ইন্টারপ্রিটেশন বুঝতে হবে, কি করছে এটা দেখো না, কি করছে? গরিবকে হেল্প করছে না, গরিবকে হেল্প করছে না। ইন্টারপ্রিটেশনটা বোঝো, তাহলে তখন বুঝবে শো অফ করছে। দিতে চাইলে এমনিই দিতে পারতো, টাকা দিয়ে আবার ফেসবুকে দেওয়ার দরকার কি ছিল? ঠিক আছে? তার মানে কি, ওয়েবার কি বলেছিল? হিউম্যান অ্যাকশনকে বোঝো, নট ফ্যাক্ট। বোঝা গেল? যে যেটা করছে তার পেছনের কারণটা বোঝো, অ্যাকশনটা বোঝো, যেটা হচ্ছে সেটা দেখে লাভ নেই। হিউম্যানস কনস্ট্রাক্ট দেয়ার ওয়ার্ল্ড থ্রু কমন সেন্স। মানে আমাদের স্যার সমাজটা, ওয়েবারের, মানে 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 হ্যাঁ বলো। ওয়েবারের, আমি একটু ইন্টারাপ্ট করলাম, সরি। ওয়েবারের এই থিওরির সাথে যদি আমি একটু উদাহরণস্বরূপ ভাবি, মানে তাহলে জিনিসটা মনে থাকবে আমার। যে গভর্নমেন্ট অনেক পলিসি করছে, বাইরে থেকে দেখাচ্ছে যে এত টাকা বাজেট, এত টাকা ইয়ে করা হয়েছে, এত মানুষ উপকৃত হলো, কিন্তু এট দ্য এন্ড দেখা গেল যে অনেক মানুষ উপকৃত হয়নি, অ্যাজ ইট তাদের কন্ডিশন একই থাকলো, বরং ডিটোরিয়েট হলো। তো ওয়েবার এই জিনিসটাই বোঝাতে চাইছে, তাই তো? যে না, ওয়েবার আরো সূক্ষ্ম জিনিস বোঝাতে চাইছে, আচ্ছা। যে যে নেতাটা আছে, হুম যে নেতা সেখানে রয়েছে, আসলে দেখো যে তার ইচ্ছাটা কি, সত্যি হুম মানুষকে হেল্প করা, নাকি দেখানো যে আমি হেল্প করছি। মানে তার মনের ভেতরে, এই যে হুম ভেতরের কথা বলছে। তার মানে কি, জাস্ট অ্যাকশন। এবার উনি একটা টার্মের কথাও বলেছিলেন, VERSTEHEN, ভার্স্টেহেন।
এর মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, we have to understand the interpretation of that specific human being, not the show of thing. ওকে, যে সে যেটা দেখাচ্ছে সেটা না, ভেতরে কি আছে সেটা। তার মানে কি, এটাকে কেন আমি বললাম এই ইন্টারপ্রেটিভ সোশিয়োলজিটা কিন্তু মাইক্রোর আন্ডারে পড়ে। কেন মাইক্রোর আন্ডারে পড়ে বুঝতে পারলে? এই কারণে যে এর ইচ্ছাটা কি, ইচ্ছাটা যে দিচ্ছে কি দিচ্ছে না সেটা পরের কথা, ইচ্ছাটা কি, দেওয়ার ইচ্ছা আছে, এটাকে স্টাডি করতে বলেছিলেন। মনে হতে পারে যে খুব শক্ত একটা কাজ, কিন্তু বলছে যে হিউম্যান বিইংকেই যদি স্টাডি না করলে তাহলে সেটা কিসের সোশিয়োলজি? ঠিক আছে, মানে কোথাও না কোথাও এই ওয়েবারের ইন্টারপ্রেটিভ সোশিয়োলজি, এই মাইক্রো সোশিয়োলজির অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, বিশেষত আমাদের এই মডার্ন যুগে। ঠিক আছে, humans construct their world through common sense, ethical values, assumptions and pre-assumptions, so the sociologists need to respect these like undertaking research. মানুষের কি থাকে? কমন সেন্স থাকে, পড়েছি আমরা, এথিক্যাল ভ্যালু থাকে, অ্যাজাম্পশন থাকে, প্রি অ্যাজাম্পশন থাকে। কার থাকে? মানুষের কথা বলছে, কিন্তু বলছে যে মানুষের এমন কিছু জিনিস থাকে যেই জিনিসগুলোকে পজিটিভিস্টরা ইগনোর করে, এটা করা উচিত না। তাদের উচিত মানুষের এই জিনিসগুলোকে সোশিয়োলজিস্ট নিড টু রেসপেক্ট দিস লাইক আন্ডারটেকিং রিসার্চ। তাদের গবেষণার একটা পার্ট আমাদের কমন সেন্সও হওয়া উচিত, আমাদের মানে মানুষের এথিক্যাল ভ্যালুজ হওয়া উচিত, অ্যাজাম্পশন হওয়া উচিত, প্রি অ্যাজাম্পশন হওয়া উচিত। মানুষ হিসাবে আমার যা ভাবনা চিন্তা সেটাও যেন তাদের নজরে থাকে। তারা তার মানে নজরে নেয় না, পজিটিভিস্টরা নজরে নেয় না, গুরুত্ব দেয় না মানুষের চিন্তা ভাবনা, তাদের এথিক্যাল ভ্যালু, তাদের অ্যাজাম্পশনকে গুরুত্ব দেয় না। এটা আরেকটা ক্রিটিসিজম। Positivists were also criticized for their overemphasis on universalism, which is not possible in sociology. Now, what is universalism? Universalism means আমি এই কথাটা এইখানে বসে বলছি মানে, ইউরোপে বসে বলছি মানে পৃথিবীর সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা জেনারেলাইজেশনও বলতে পারি, ইউনিভার্সালিজমও বলতে পারি। ঠিক আছে, scientific methods also have their limited applicability in sociology as there is subjectively over their use. Investigate methods are often accused of being biased towards participants. বলছে যে যদি তুমি বলো যে সায়েন্টিফিক মেথড ব্যবহার করবে, তাহলে দেখা যায় যে যে বা যারা, যে সোশ্যাল সায়েন্টিস্টস সায়েন্টিফিক মেথডটা ব্যবহার করছে সে নিজে বায়াসড হয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? তুমি সায়েন্টিফিক করতে চাইছো কেন না, কারণ এর মধ্যে এটা আনবায়াসড হবে। দেখা যাচ্ছে যে সায়েন্টিস্ট সে বেটা নিজে বায়াসড হয়ে একটা স্টাডি করছে, তো সায়েন্সকে রক্ষা করার যে দায়িত্ব সেটা কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টরা পালন করতে পারছে না। এটা পজিটিভিজমের আরেকটা ক্রিটিসিজম, যে পজিটিভিজম স্টাডি করতে আসছো একটা সোশ্যাল সায়েন্টিস্ট হয়ে, কিন্তু তুমি নিজেই বায়াসড হয়ে যাচ্ছ। কিসের আর সায়েন্স হলো? গল্প ছড়ো। অ্যাডর্নো বলে এক ভদ্রলোক ছিলেন, অ্যাডর্নো এন্ড হরখাইমার, সাধারণত মডার্ন সোশিয়োলজির আন্ডারেই তারা পড়ে। অ্যাডর্নো ইন্ডিকেটস দ্যাট সোশ্যাল লাইফ এক্সিস্টস ইন লেয়ার্স। সোশ্যাল লাইফটা দেখতে কেমন হয়? পিরামিডের মতো, লেয়ার, অনেকগুলো লেয়ার থাকে। পজিটিভিস্টস ফোকাস অনলি ওয়ান অর টু লেয়ার্স, এই দুটো লেয়ার যা চোখের সামনে দেখতে পাচ্ছে সেগুলো নিয়ে স্টাডি করে। Sociologists must be use critical mind to analyze multiple layers. Sociologist উচিত কোন মাইন্ড অ্যাপ্লাই করার? ক্রিটিক্যাল মাইন্ড। ক্রিটিক্যাল মাইন্ড অ্যাপ্লাই করে মানুষের জীবনের বা সমাজের মাল্টি লেয়ার গুলোকে দেখা যায়। তাহলে পজিটিভিস্টরা কোন দুটো লেয়ার নিয়ে কাজ করে? দুটো লেয়ার নিয়ে কাজ করে মাত্র, শুধু যা বাইরে থেকে দেখা যাচ্ছে। Positivist explanation are also difficult to test contrary to their claim. পজিটিভিস্টরা যা যা বলে, আর বলে না যে বড়ি বড়ি বাতে পাও ভাজি খাতে, তো এরকম যে তাদের যে তারা যেটা ক্লেম করে আর তারা যেটা এক্সপ্লেন করে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ বলছে এই এক, কিন্তু দেখা যাচ্ছে আরেক। ঠিক আছে, এইটা পজিটিভিজমের আরেকটা। তার মানে কি, তুমি ধরো বললে, আমি বললাম যে আমার এই কাজটা করে দিবি, তুই বলে হ্যাঁ সব করে দেবো, দাও না করে দেবো। তুমি মুখে বলছো করে দেবো, সত্যি কি তাই? না, তুমি করে উঠতে পারছো না। তার মানে এইটা হচ্ছে তোমার ডুয়াল স্ট্যান্ড। এই জিনিসটা তাহলে হ্যাঁ, এই জিনিসটা পজিটিভিস্টরা করে।
11টা ক্রিটিক্স বেরোলো, মানে ক্রিটিসিজম বেরোলো। হ্যাঁ, সাধারণত কি এট দ্য এন্ড অফ দ্য ডে কি দেখবে জানো তো, দেখবে যে তোমার কাছে নলেজ অনেক, কিন্তু হুম সময় এবং ভাষা খুব সীমিত। কি বললাম বুঝতে হুম পারলে? এই যে সমস্যাটা, যে জানি অনেক বেশি, অ্যাপ্লাই করার সময় এবং ওয়ার্ড লিমিট খুব কম, এটাকে কিভাবে মেটানো যায়? প্র্যাকটিস। এটা যেটা করতে হবে, তার মানে কি, অনেকে থাকবে, দেখো অনেকে দেখো থাকে অল্প কথা বলে, কিন্তু সেই কথার মধ্যে অনেক বেশি কন্টেন্ট থাকে। আমরা কি বলি সাধারণত, ও অল্প কথা বলে কিন্তু ওর কথার মধ্যে যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা অনেক বেশি থাকে বলি। তার মানে কি, সেই অল্প কথাটা, যারা কবিতা লেখে, কবিতা পড়ো, কখনো কবিতা পড়েছো? হুম কবিতার বৈশিষ্ট্য কি, একটা কবিতার উপন্যাসের মধ্যে পার্থক্য কি? স্বল্প উপন্যাস লেখার হচ্ছে, মধ্যে অনেক বেশি ডিটেলিং। হ্যাঁ, উপন্যাস হচ্ছে বহু কথা, বহু মোড়ক দিয়ে সাজানো হুম একটা ঘটনা চক্র। কবিতা হচ্ছে একটা গল্প, প্রত্যেকটা কবিতা একটা গল্প, প্রত্যেকটা কবিতা একটা উপন্যাস, যেটা নির্দিষ্ট শব্দের সন্ধান দ্বারা, যে নির্দিষ্ট শব্দকে বাছাই করার শব্দ দিয়ে সেটা তৈরি করা হয়। তো তোমাকে কি করতে হবে, ওই বাছাই কিভাবে করতে হয় শব্দগুলোর, যাতে এই কম সময় কম ওয়ার্ডে নিজের মনের হুম কথা প্রকাশ করা যায়, সঠিক উত্তরটা লেখা যায়, সেটা হতে হবে। সেটা কিভাবে হয়? সেটা হয় প্র্যাকটিসে। বুঝতে হুম পারলাম? হুম। চলো, আজকের ক্লাস এতটাই। আহ স্যার বলছি, আহ বলো।